আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার বিষয়ভিত্তিক ভূগোল ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি নিশাত ইয়াসমিন তিথি, প্রভাষক ভূগোল। ৪০তম বিসিএস আমার মেধাক্রম ছিল প্রথম। ইতিপূর্বে আপনাদের ভূগোলের উপর আরও 10টি ক্লাস হয়েছে। আজকে আমি টপিক 11-র উপর ক্লাস নেব এবং আজকের টপিকে কী কী থাকবে ডিটেলস একটু বলে দিতে চাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা টপিকটাকে দুটি ভাগে ভাগ করেছি। পিএসসি কর্তৃক আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সেখানে আছে পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যার গঠন, ঘনত্ব, বন্টন, তারপর হচ্ছে পপুলেশন ডাইনামিক্স, ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন এবং পপুলেশন পলিসি এবং প্রবলেমস। তাছাড়া 2 নাম্বার টপিকে আমরা দেখতে পাচ্ছি, টপিক 2 নাম্বার সাবসেকশন দেখতে পাচ্ছি ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ। সেখানে বাংলাদেশের রিসোর্সের কিছু সাবসেক্টর রয়েছে যেগুলো হচ্ছে আমরা এই টপিকের মধ্যে আলোচনা করব আজকের টপিকে। তো দেখতে পাচ্ছি যে আজকের টপিকটা কিন্তু বিশাল, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের অনেক বেশি ইনফরমেশন এবং ডাটা রয়েছে এখানে, এবং আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় রয়েছে যেগুলো বুঝতে হবে এবং কিছু রয়েছে যেগুলো ইনফরমেশন ডেটা, সেটা কিন্তু আমাদের আপ টু ডেট থাকতে হবে, রিসেন্ট যে পাবলিকেশনগুলো আছে সেগুলো পড়তে হবে। আচ্ছা, ক্লাসে এসে আমি হচ্ছে বলে দিব আমাদের কি কি বই পড়তে হবে এবং হচ্ছে কোন কোন যেসব বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো হচ্ছে বাদ দিতে হবে, কারণ সব বিষয়গুলো পড়েই কিন্তু আমরা এই অল্প সময় কাভার দিতে পারবো না। আচ্ছা, প্রথমে রয়েছে জনসংখ্যার গঠন বা পপুলেশন কম্পোজিশন। পপুলেশন কম্পোজিশন বা জনসংখ্যার গঠন বলতে আমরা কি বুঝি? জনসংখ্যার গঠন বলতে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশের জনসংখ্যার মোট যে বৈশিষ্ট্যগুলো, যেমন লিঙ্গ, বয়স, তারপর বৈবাহিক অবস্থা, ভাষা, শিক্ষা, সব কিছুর যে মিশ্রণ, সেটাকে মূলত হচ্ছে জনসংখ্যার কম্পোজিশন বলে। এখন জনসংখ্যার কম্পোজিশন যখন আমরা পড়ব তখন কিন্তু আমরা যখন সংখ্যাটার মধ্যে বুঝতে পারছি, এটাকে প্রথমত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব উপাদান, জৈব কাঠামো বা জৈব বৈশিষ্ট্য, এবং হচ্ছে অজৈব কাঠামো বা অজৈব বৈশিষ্ট্য। জৈব বৈশিষ্ট্য সম্পন্ন কাঠামোগুলো কি কি? সেটি হচ্ছে আমরা মূলত হচ্ছে যে জন্মগতভাবে মানুষ যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে লাভ করে, যেমন বয়স, লিঙ্গ, জাতি, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের জৈব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। এবং অজৈব বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মানুষের ভাষা, তারপর হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, এগুলো হচ্ছে অজৈব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। এবং আমি কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বয়স কাঠামো হচ্ছে জনসংখ্যার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন রয়েছে জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামোটা আমরা যে পপুলেশন কম্পোজিশন পড়বো, সেটা একটি গুরুত্বপূর্ণ পার্ট, জনসংখ্যার বয়স কাঠামো। এটাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে: জনসংখ্যার বয়স দল, বয়স সূচক এবং বয়স পিরামিড। বয়স দল যেটা, সেটা হচ্ছে বয়সকে ভাগ, পুরো সমগ্র হচ্ছে জনসংখ্যাটাকে 3টি বয়স দলে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শিশু কিশোর, তরুণ বা শিশু কিশোর, প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে বৃদ্ধ। প্রথমে যখন আমরা শিশু কিশোর দলটাকে দেখব, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা রেঞ্জ, বয়সের রেঞ্জ আছে, যেটা হচ্ছে 0 থেকে 14 বা 0 থেকে 19 বছর বয়স। এবং এই বয়সটা যখন আমরা চিন্তা করব, তখনই মাথার মধ্যে কিন্তু আমাদের কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো মাথায় খেলবে, যেমন এই বয়সটা কিন্তু উৎপাদনশীল নয়, এবং এই বয়সটা কিন্তু প্রজননক্ষমও নয়। এবং এই বয়সে যে রেঞ্জের মানুষগুলো, জনসংখ্যাগুলো পড়ছে, তারা কিন্তু আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের উপরও হচ্ছে নির্ভরশীল। এবং আমরা এই বয়স শ্রেণীটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু হচ্ছে যে এই বয়স শ্রেণীর জনসংখ্যা বেশি, এবং উন্নত দেশে দেখা যায় যে এই জনসংখ্যাটা কিছুটা কম, কিন্তু অনুন্নত দেশগুলোতে এই সংখ্যাটা একটু বেশি থাকে, কারণ জন্মহার বেশি থাকে। তারপর যদি আমরা দেখি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট, এই শ্রেণীতে মূলত হচ্ছে যে বয়স রেঞ্জটা আছে সেটা হচ্ছে 19 থেকে
59 বা 60 বা 64 বছর বয়স। তার মানে এই বয়সটা যেটা সেটা মূলত হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা, এবং তারা হচ্ছে প্রজননক্ষম, কর্মক্ষম, এবং আমাদের যে নির্ভরশীল জনসংখ্যা রয়েছে, যেমন হচ্ছে যে আমরা বললাম 16 থেকে 14 বছর বয়স বা 16 থেকে 19 বছর বয়স এবং 65+ বয়স যারা, তারা কিন্তু মূলত হচ্ছে এই প্রাপ্তবয়স্ক জনসংখ্যার উপর হচ্ছে নির্ভরশীল। এবং আমরা এই প্রাপ্তবয়স্ক যে জনসংখ্যা সেটাকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করতে পারছি। সেটা হচ্ছে তরুণ প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক প্রাপ্তবয়স্ক। তরুণ প্রাপ্তবয়স্ক যে শ্রেণী বিভাগটা রয়েছে সেটার বয়সের রেঞ্জ হচ্ছে 19 থেকে 34 বছর বয়স, এবং প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের বয়সের শ্রেণীটা রয়েছে 35 থেকে 64 বছর বয়স পর্যন্ত। তারপর আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ দল বা এল্ডার গ্রুপ। এই গ্রুপটার শ্রেণী বিভাগের মধ্যে বয়সের রেঞ্জটা হচ্ছে 65+। তার মানে হচ্ছে এই জনগোষ্ঠীও হচ্ছে আমাদের যে প্রাপ্তবয়স্ক বয়সের গ্রুপ সেটার উপর নির্ভরশীল, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারাও অনুৎপাদনশীল। তবে কিছু কিছু ক্ষেত্রে উন্নত দেশে পুরুষরা হচ্ছে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উৎপাদনক্ষম থাকে। তাছাড়া এই গ্রুপটার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যাটা বেশি থাকে, এবং এটা মূলত হচ্ছে একটা নির্ভরশীল জনগোষ্ঠী। তারপরে আমরা পপুলেশন কম্পোজিশন বুঝতে হলে আরেকটি এলিমেন্ট আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে বয়স সূচক, জনসংখ্যার বয়স সূচক যেটাকে বলে। জনসংখ্যার বয়স সূচক আসলে কি? বিভিন্ন বয়স গ্রুপ, আমরা যেটাকে পড়লাম এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপের মধ্যে যে সম্পর্কটা সেটাই মূলত হচ্ছে জনসংখ্যার বয়স গ্রুপ। যেমন কেমন হতে পারে সেটা, যেমন আমরা পড়েছি এজ গ্রুপ শিশু কিশোর, আমরা পড়েছি প্রাপ্তবয়স্ক, আমরা পড়েছি বৃদ্ধ। এই পারস্পরিক যে সম্পর্ক সেটাকে মূলত হচ্ছে জনসংখ্যা বয়স গ্রুপে জনসংখ্যা বয়স সূচক হিসেবে আমরা কাউন্ট করব। এখানে একটু উদাহরণ দেওয়া আছে জনসংখ্যা বয়স সূচকের কেমন হতে পারে। যেমন শিশু কিশোরকে ভাগ করা প্রাপ্তবয়স্ক, এটা কিন্তু আমরা আরো বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন শিশু কিশোরকে আমরা শিশুকে ভাগ দিই, যদি আমরা বৃদ্ধকে ভাগ দিই, অনুপাত এটা কিন্তু একটা শিশু কিশোরকে বৃদ্ধ বয়সের জনসংখ্যার যে অনুপাত সেটা দিয়েও কিন্তু আমরা নির্ভরশীল যে জনসংখ্যার অনুপাত বা বয়স সূচক প্রকাশ করতে পারি। আচ্ছা, একটু আগে আমরা যেটা পড়লাম নির্ভরশীলতার অনুপাত, আমাদের বাংলাদেশের জাতীয় নির্ভরশীলতা যেটা অনুপাত রয়েছে সেটা হচ্ছে 52.something, এবং হচ্ছে পল্লী গ্রামে সেটা হচ্ছে 56%, এবং হচ্ছে শহরে সেটা 45%। এই অনুপাতটা দেখে আমরা কি বুঝতে পারছি? অনুপাতটা দেখে আমরা বুঝতে পারছি নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে প্রায় জনসংখ্যা অর্ধেকেরও বেশি, এবং বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে প্রায় হচ্ছে 48%। এই যে নির্ভরশীল জনসংখ্যা এটার মধ্যে হচ্ছে 52% যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা আমাদের কিশোর কিশোরী বয়স গ্রুপ ছিল সেটা রয়েছে, তারপর হচ্ছে বৃদ্ধ যে জনসংখ্যা 65+ ঊর্ধ্ব যে জনসংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, তারপরে পপুলেশন কম্পোজিশন আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জনসংখ্যা পিরামিড। জনসংখ্যা পিরামিড কিন্তু আবার বয়স পিরামিড বা সেক্স পিরামিড বা এজ পিরামিড আমরা বলে থাকি। এই জনসংখ্যা পিরামিডটা আসলে কি? এই জনসংখ্যা পিরামিডের মাধ্যমে সাধারণত আমরা হচ্ছে যে বয়স, যেমন এটা উলম্ব অক্ষে থাকে হচ্ছে বয়স, এবং আনুভূমিক অক্ষে থাকে হচ্ছে পুরুষ এবং নারীর সংখ্যা। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো একটা পিরামিড যেটা জনসংখ্যা পিরামিড। সেটা যদি আমরা উলম্ব অক্ষে দেখি আমরা বয়স দেখতে পাচ্ছি বিভিন্ন রেঞ্জে 0 থেকে 5, 5 থেকে 1, 5 থেকে 9, 10 থেকে 14 এরকম বয়স দেখতে পাচ্ছি। এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহিলাদের সংখ্যা, এবং বাম পাশে দেখতে পাচ্ছি পুরুষ সংখ্যা। তাহলে এই যে সেক্স পিরামিড থেকে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন পেতে পারি। কি ইনফরমেশন পেতে পারি? একটা সামগ্রিক চিত্র কিন্তু আমরা দেখতে পারি একটা সমাজের, একটা রাষ্ট্রের বা একটা দেশের। এটার মাধ্যমে প্রথমত আমরা কি দেখতে পারি? একটি হচ্ছে পুরুষের সংখ্যা কত আছে একটা
দেশে, তারপর হচ্ছে নারীর সংখ্যা কত, বা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন এজ গ্রুপে যে ভাগ করেছি সেই এজ গ্রুপে কতটুকু জনসংখ্যা রয়েছে। যেমন হচ্ছে আমাদের এই এজ গ্রুপে যদি আমরা দেখি, এই এজ গ্রুপে কতজন নারী রয়েছে বা কতজন পুরুষ রয়েছে, সেটা কিন্তু আমরা এই এজ সেক্স পিরামিড থেকে দেখতে পাচ্ছি। তাছাড়া আমাদের যে এই বেসটা আছে সেটার বিস্তৃতি কত, সেটা যদি বেশি প্রশস্ত হয় তাহলে কি বোঝায়? সেটা যদি বেশি প্রশস্ত হয় সেক্ষেত্রে বোঝাবে যে এখানে জন্মহার বেশি, মানে শিশু সংখ্যা বেশি এবং হচ্ছে যে জন্মহারটা সেটাও বেশি। এবং মূলত এটা হচ্ছে একটি দরিদ্র দেশ বা উন্নয়নশীল দেশের একটা চিত্র তুলে ধরে, কারণ উন্নত দেশগুলোতে জন্মহারও কম থাকে, আবার মৃত্যু হারটাও কম থাকে। আবার উপর এসে এই পিরামিডের উপরের দিকে যখন দেখব আমরা, বিশেষ করে 65+, এই জনসংখ্যা যদি কম থাকে তাহলে সেটা মূলত হচ্ছে অনুন্নত একটি দেশের চিত্র তুলে ধরে, কারণ সেখানে হয়তো স্বাস্থ্য ব্যবস্থা এত বেশি ভালো নয়, যার কারণে হচ্ছে এই মৃত্যু হারটা 65 বছরের উপর মৃত্যু হারটা বেশি। এবং উন্নত দেশের 65 বছরের উপরে যে মৃত্যুহার সেটা কম। সেহেতু একটি পিরামিড দেখে আমরা কোনটা উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, সেটা কিন্তু আমরা শ্রেণীবিভাগ করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এজ পিরামিড, সেক্স পিরামিড, সেটা থেকে কিন্তু আমরা নির্ভরশীলতার একটা পরিচিত পাই। এখানে দেখতে পাচ্ছি, আমরা জানি নির্ভরশীল জনসংখ্যা কোনটা, আমরা পড়ে এসেছি নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে এই যে এজ গ্রুপটা, সেটা আবার হচ্ছে 65+-এর ঊর্ধ্ব। এখন এখানে কতটুকু জনসংখ্যা রয়েছে সেটা যদি আমরা যোগ করি তাহলে নির্ভরশীল জনসংখ্যা কিন্তু আমরা পাচ্ছি। আবার এই অংশটা যদি আমরা মেজার করি তাহলে আমরা কিন্তু টোটাল আমাদের কতটুকু কর্মক্ষম জনসংখ্যা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। একটি দেশে কর্মক্ষম জনসংখ্যা যত বেশি হবে ততই কিন্তু একটা দেশ তত উন্নত হবে। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের বাংলাদেশের বয়স পিরামিড। যেহেতু আমরা এখানে পড়ছি যে বাংলাদেশের পপুলেশন যে গঠন সেটা যেহেতু পড়ছি, আমরা বাংলাদেশের বয়স পিরামিডটা একটু বিস্তৃত পড়ব, এবং অন্যান্য দেশের পিরামিডগুলো না পড়লেও অন্যান্য দেশের পিরামিডগুলার, বিশেষ করে উন্নত দেশগুলোর পিরামিড কেমন হয় এবং উন্নত দেশের পিরামিড কেমন হয় সেটা একটু দেখে নিব। প্রথমত বাংলাদেশের বয়স পিরামিডের বৈশিষ্ট্যসমূহ। এখানে দেখা যায় যে প্রশস্ত একটা ভিত্তি থাকে, মানে ব্রড বেস। এই ব্রড বেস আমাদেরকে আসলে কি বোঝায়? এই প্রশস্ত ভিত্তি দেখে আমরা বুঝতে পারি যে অল্প বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু এখানে বেশি। সেটা আরেকটি জিনিস প্রকাশ করে, উচ্চ জন্মহার। মানে এই প্রশস্ত ভিত্তি একটি দেশের উচ্চ জন্মহারের প্রতিফলন। এবং এই বাংলাদেশের এজ সেক্স পিরামিড একটু আগে দেখলাম যেটা সেটাতে হচ্ছে আমরা দেখতে পাবো যে 65+ যে জনসংখ্যা সেটা কিন্তু হ্রাসমান, মানে হচ্ছে সেই সংখ্যাটা হ্রাস পাচ্ছে। আচ্ছা, তরুণ জনগোষ্ঠীর আধিক্য দেখা যায় হচ্ছে আমাদের বাংলাদেশে যে বয়স পিরামিড আছে সেটাতে হচ্ছে তরুণ জনগোষ্ঠীর আধিক্য আমরা দেখতে পাবো। বাংলাদেশের যে তরুণ জনগোষ্ঠী রয়েছে সেটা যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 48, এই মূলত হচ্ছে তরুণ জনগোষ্ঠী বা কর্মক্ষম জনগোষ্ঠী। এখানে প্রায় 48% হচ্ছে তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং 52% হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা বাংলাদেশে রয়েছে। তাহলে এই যেমন সেক্স পিরামিড থেকে কিন্তু বাংলাদেশের পুরো একটি চিত্র আমাদের সামনে ফুটে উঠছে। একে তো হচ্ছে অধিক জনসংখ্যা, তারপর হচ্ছে সময়ের সাথে সাথে এখন 65+ জনসংখ্যা কমছে, যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মক্ষম জনসংখ্যাও খুব ভালো পরিমাণে আছে, 48%। আচ্ছা, এখন যতটুকু টপিক আমরা সাব টপিক পড়েছি সেটার উপর কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথমে যেটা ধরতে চাচ্ছি সেটা হচ্ছে কয়টি উপাদান দ্বারা বয়স কাঠামো মূলত প্রভাবিত হয়? বয়স কাঠামো মূলত 3টি উপাদান দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশন। আমরা নেক্সটে পড়বো ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশনগুলো কি, মাইগ্রেশন বলতে আমরা আসলে কী বোঝাই। তাছাড়া আমরা এখন যেগুলি বয়স কাঠামো বয়স গ্রুপ পড়েছি, এজ গ্রুপ, সেগুলো এখানে রয়েছে, সেগুলো আমি আর ডিটেলস পড়াচ্ছি না। এখানে হচ্ছে যে বয়স গ্রুপগুলো, এগুলো কিন্তু আপনাদের হচ্ছে প্রশ্নে আসতে পারে।
আচ্ছা, আমাদের এখন রয়েছে জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি সবাই আমরা জানি মূলত হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, সেটাই হচ্ছে পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা পপুলেশন ডেনসিটি কীভাবে বের করতে পারি? মোট জনসংখ্যাকে যখন আমরা মোট ভূমি বা মোট আয়তন, ভূমির আয়তন দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমরা মোট যে জনসংখ্যার ঘনত্ব সেটি বের করতে পারবো। এখানে বিভিন্ন বছরে আমাদের জনসংখ্যার ঘনত্বের একটি চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমেই 2022 সালে আদমশুমারি অনুযায়ী, যেটা বাংলাদেশের 1119 প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন মানুষ বাস করে। তবে 2024 সালের ডেটা অনুযায়ী সেটা কিন্তু 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। এবং আমরা যদি 2011 সালের চিত্র দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে একটা চিত্র, এবং 2001 সালের আরেকটা চিত্র। তার মানে প্রতিনিয়ত হচ্ছে আমাদের যে জনসংখ্যার ঘনত্বটা সেটা কিন্তু বাড়ছে। এবং আমরা বাংলাদেশের যে রিসেন্ট ডেটা সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে জনসংখ্যার ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, এবং প্রতি বর্গ কিলোমিটারে এখানে কিন্তু বাস করে 2156 জন, এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে, যেখানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 688 জন মানুষ ঘনত্ব রয়েছে। জনসংখ্যার বন্টন বা পপুলেশন ডিস্ট্রিবিউশন। জনসংখ্যার বন্টন বা পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে যেটা বোঝায়, এক এক জায়গায় বা এক এক জেলায় যে জনসংখ্যার কম বেশি সেটা কেন হয়, সেটা মানে সেটা কী কী উপাদান দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে জনসংখ্যার বন্টন। জনসংখ্যার আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার দিকে দেখি যে বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। 1974 সালে যেখানে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 5.5-7 কোটি প্লাস, সেখানে 2022 সালে জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী সেখানে জনসংখ্যা হচ্ছে 16,51,59,000। এবং 2024 সালে যে ইকোনমিক রিভিউ আছে সেটা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কিন্তু 17 কোটি প্লাস। তন্মধ্যে রয়েছে 18 কোটি হচ্ছে পুরুষ, 18 কোটি 17 লক্ষ, আর হচ্ছে 18 কোটি 33 লক্ষ কিন্তু নারী জনসংখ্যা রয়েছে। তারপর হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি জনসংখ্যার হারটা বাড়ছে, এবং বিভিন্ন জেলা ভিত্তিক যে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের জনসংখ্যার বসতিটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারছি। প্রথমে হচ্ছে নিবিড় বসতি অঞ্চল, তারপর হচ্ছে বিরল বসতি অঞ্চল। জনসংখ্যা বন্টনের রিসেন্ট একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, এবং বরিশাল বিভাগে কম্পারেটিভলি কম জনসংখ্যা রয়েছে। নিবিড় বা ঘনবসতি অঞ্চল। প্রথমে যে শ্রেণীবিভাগটার মধ্যে আমরা যাব সেটি হচ্ছে নিবিড় ঘনবসতি অঞ্চল। এই ঘনবসতি অঞ্চলের রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 2000 প্লাস জনসংখ্যা থাকতে হবে। এটাকে আবার আমরা 3টি ভাগে ভাগ করে হয়েছি, কারণ এই একে নিবিড় ঘনবসতি অঞ্চলের ভেতরে কিন্তু সব জায়গায় একই রকম জনসংখ্যা নেই, কিছু অঞ্চলে বেশি, কিছু জায়গায় কম। অতি নিবিড় বসতি অঞ্চল যেটা, সেটাতে 2000 প্লাস জনসংখ্যা থাকে। তারপর নিবিড় জনবসতি অঞ্চল, সেখানে হচ্ছে 1500 থেকে 2000 জনসংখ্যার ঘনত্ব থাকে, এবং যেটা নাতি নিবিড় বসতি অঞ্চল, সেখানে থাকে হচ্ছে 1000 থেকে 1500 পর্যন্ত জনসংখ্যা। অতি নিবিড় অঞ্চল যেটা, সেটাতে আমরা যদি 2022 সালে আদমশুমারি অনুযায়ী দেখি, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে হচ্ছে ঢাকা জেলায়, এবং ঢাকা জেলায় সেটা কত 8227 জন মানুষ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, যেটা অনেক বেশি। এবং এই মহানগরীর সবচেয়ে বেশি যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ জেলাও কিন্তু এখানে অবস্থিত, সেটা হচ্ছে কোতোয়ালি থানা। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে 1,30,500 জন লোক, এবং জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে কিন্তু সূত্রাপুর থানা দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং এখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 88,250 জন লোক বসবাস করে। এবং ঘনত্বের দিক দিয়ে চিন্তা করলে মোহাম্মদপুর থানা তৃতীয় অবস্থানে রয়েছে, এবং প্রতি বর্গ কিলোমিটার এখানে 25,000 জন
লোক বাস করে, এবং লালবাগ থানা চতুর্থ অবস্থানে রয়েছে, 37,000 জন লোক বসবাস করে। এবং মূলত আমরা এই কয়েকটা পড়লেই হবে, সবগুলো তো আর মনে রাখা সম্ভব নয়। এগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে রয়েছে নিবিড় বসতি অঞ্চল। ঢাকার পরে নারায়ণগঞ্জ জেলা, যেটার জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে দ্বিতীয়, সেখানে হচ্ছে 684 জন বর্গ কিলোমিটার আয়তনে 684 বর্গ কিলোমিটার আয়তনের এলাকায় প্রায় হচ্ছে যে অনেক জনসংখ্যার লোক বসবাস করে। এখানে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পারবো যে এখানে যে রেঞ্জ, নিবিড় বসতি অঞ্চলের জনসংখ্যার রেঞ্জ হচ্ছে 5,001 থেকে 2,000 জন লোক বসবাস করে এই অঞ্চলটাতে। এবং নাতি নিবিড় বসতি অঞ্চল, এখানে মূলত হচ্ছে জনসংখ্যার যে রেঞ্জটা সেটা হচ্ছে 1,001 জন থেকে 1,500 জনের মধ্যে ধরা হয়। এবং এই অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ এবং ইত্যাদি বিভিন্ন ধরনের জেলাগুলো, যেগুলো হচ্ছে যেখানে জনসংখ্যা 1,001 থেকে 1,500 জনের মধ্যে রয়েছে। তারপরে আমরা যেটা ব্যাখ্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিরল বসতি অঞ্চল। বিরল বসতি অঞ্চলের যে রেঞ্জটা সেটা হচ্ছে 1,000 জনের কম। এটা অঞ্চলটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে নাতি বিরল বসতি অঞ্চল এবং অতি বিরল বসতি অঞ্চল। নাতি বিরল বসতি অঞ্চল আসলে কতজন লোক বসবাস করে? সাধারণত 500 থেকে 1,000 জন এই রেঞ্জের মধ্যে যারা বসবাস করে, যতজন বসবাস করে তার নাতি বিরল বসতি অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন এই নাতি বিরল বসতি অঞ্চলে যে অঞ্চলটা রয়েছে সেখানে আসলে কোন কোন জেলাগুলো রয়েছে, প্রথম সারির কয়েকটা আমরা দেখে নিব। সবগুলো সম্ভব নয়, প্রথম কয়েকটা আমরা মনে রাখার চেষ্টা করব। এবং অতি বিরল বসতি অঞ্চল, যেটা ভেরি রেয়ার সেটেলমেন্ট জোন, এই জোনটার মধ্যে মূলত প্রতি বর্গ কিলোমিটারে 0 থেকে 500 জন মানুষ বসবাস করে। এবং এই কয়েকটি জেলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এবং এই জেলাতেগুলো যদি আমরা স্পেসিফিক দেখি যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 3টি জেলাতে কিন্তু জনসংখ্যার ঘনত্ব খুবই কম। এবং সেটি হচ্ছে দেখা যাচ্ছে খাগড়াছড়িতে 260 জন, এবং হচ্ছে রাঙ্গামাটিতে 106 জন, এবং বান্দরবান রয়েছে 107 জন, এবং বরগুনাতে 552 জন। তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এগুলো হচ্ছে একদম অতি বিরল বসতি অঞ্চলের অন্তর্ভুক্ত। জনসংখ্যার গতিশীলতা বা পপুলেশন ডাইনামিক্স। তো পপুলেশন ডাইনামিক্স বা জনসংখ্যার গতিশীলতা বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জনসংখ্যা কীভাবে সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। আমরা যদি বিভিন্ন স্টেজে জনসংখ্যার চিত্রটা দেখতে পারি, বিভিন্ন সালের খুবই আগ থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা জনসংখ্যার একটা চিত্র দেখি তাহলে দেখব যে সেটা হয়তো জনসংখ্যার গ্রোথ রেটটা বৃদ্ধি পেয়েছে বা কমেছে। এই যে পরিবর্তনটা সেটাই মূলত হচ্ছে পপুলেশন ডাইনামিক্স। এই পপুলেশন ডাইনামিক্স বুঝতে হলে আমাদের মূলত 3টি জিনিস জানতে হবে। সেটি 3টি জিনিসের মধ্যে একটি হচ্ছে ফার্টিলিটি বা প্রজননশীলতা। ফার্টিলিটি বা প্রজননশীলতা হচ্ছে নারীর সন্তান ধারণ করার বা ক্ষমতা বা সামর্থ্যকে আমরা মূলত হচ্ছে প্রজননশীলতা বলি। এই প্রজননশীলতাটা বোঝানো বা ফার্টিলিটি বোঝার জন্য আমাদের কয়েকটি টার্মস বুঝতে হবে, যেমন বার্থ রেট বা জন্মাহার। প্রতি 1,000 জনের মধ্যে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে মূলত আমরা জন্মহার বলি। তবে আমরা জন্মহারকে 2টি ভাবে প্রকাশ করতে পারি। সাধারণ জন্মহার একটি আছে, আর একটি আছে স্থূল জন্মহার। সাধারণ জন্মহার আমরা জানি তো মূলত হচ্ছে 14 থেকে 45 অথবা 15 থেকে 49 বছর পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে। তাহলে এই নিষ্ঠ যে প্রজনন ক্ষমতার নারী, তাদেরকে যদি আমি ওই বছরে জন্মিত সন্তান দিয়ে ভাগ করি, মানে ওই বছর জন্মিত সন্তান দিয়ে সন্তানকে প্রজননক্ষম নারীর সংখ্যা দিয়ে ভাগ করি এবং 1,000 দিয়ে গুণ করি, তাহলে যেই মানটা আমরা পাবো সেটা হচ্ছে সাধারণ জন্মহার। তবে সবচেয়ে বেশি প্রচলিত এবং সর্বজনীন স্বীকৃত হচ্ছে স্থূল জন্মহার। স্থূল জন্মহার তাহলে কি? স্থূল জন্মহারে কোনো বছর জন্মিত সন্তানের মোট সংখ্যাকে আমরা ভাগ করব হচ্ছে সেই দেশের বছরের
মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যা দিয়ে, সেই জনসংখ্যা দিয়ে যেটা বের হবে সেটাকে আমরা 1000 দিয়ে গুণ দিব। তাহলে স্থূল জন্মহার আর সাধারণ জন্মহারের মধ্যে আমরা যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, সাধারণ জন্মহারের হচ্ছে নিঃস্ব প্রজননক্ষম নারীর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আর স্থূল জন্মহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয়। মর্টালিটি বা মরণশীলতা, মরণশীলতার মাধ্যমে মূলত হচ্ছে কোনো একটি দেশের জনসংখ্যা হ্রাস পায়, এবং কিছু টার্মস আমরা যদি দেখি সেই ক্ষেত্রে মরণশীলতা বোঝার জন্য আমাদের প্রথমে হচ্ছে মৃত্যু হার বা ডেথ রেটটা বুঝতে হবে। কোনো দেশের মৃত্যু হার বা ডেথ রেট আসলে কীভাবে প্রকাশ করে? একটি দেশের মৃত্যু হার প্রকাশ করার জন্য মূলত এক বছরের মোট মৃত্যুবরণকারীর সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই এবং 1000 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে আমাদের মৃত্যু হার বা ডেথ রেট একটা পাবো, এবং এগুলো কিন্তু সব 1000 লোকের মধ্যে হিসাব করা হয়। এখানে আমাদের কিছু রিসেন্ট ডেটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের মোট হচ্ছে স্থূল জন্মহার কত এবং মৃত্যু হার কত। এখানে 2টা সালের আমি উল্লেখ করেছি দেখানোর জন্য যে কীরকম বৃদ্ধি পাচ্ছে জন্মহার এবং বৃদ্ধি পাচ্ছে হচ্ছে মৃত্যুহার। 2024 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জন্মহার হচ্ছে 19.4 জন, এবং 2022 সালের ডেটা অনুযায়ী 18.1 জন, এবং বাংলাদেশের মৃত্যুহার, এটা কিন্তু আমরা স্থূল জন্মহারের ডেটা দিয়েছি, আর এটা হচ্ছে মৃত্যুহারের ডেটা। বাংলাদেশের মৃত্যুহার হচ্ছে 6.1 জন, এবং 2024 সাল ডেটা অনুযায়ী 2022 সাল ডেটা অনুযায়ী সেটা কিন্তু 5.1 জন। মাইগ্রেশন বা অভিগমন, মাইগ্রেশন বহির্গমন মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে মাইগ্রেশন বহির্গমন। খুব প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ মাইগ্রেশন করে আসছে। তো মাইগ্রেশন বলতে আমরা মূলত বুঝি যে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করাকে। জাতিসংঘের যে সংজ্ঞাটা রয়েছে সেটিতে মূলত রয়েছে 1 বছর বা 2 বছরের জন্য কোনো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করাটাকে মাইগ্রেশন বলা হচ্ছে। তবে সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি তাহলে কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কেউ কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী যদি একটি নির্দিষ্ট জায়গা থেকে তার নিজস্ব প্লেস থেকে অন্য জায়গায় সাময়িক, স্থায়ী বা অর্ধস্থায়ী বা কিছু সময়ের জন্য বসবাস করতে যায়, তখন তাকে বলা হচ্ছে মাইগ্রেশন বা অভিগমন। মাইগ্রেশন বা অভিগমনের কিছু ফ্যাক্টর রয়েছে। ফ্যাক্টরগুলোকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পুশ ফ্যাক্টর বা পুল ফ্যাক্টর, মানে কী কারণে মাইগ্রেশনগুলো হয়ে থাকে। প্রথমে রয়েছে পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে এখানে কী কী কারণে পুশ ফ্যাক্টর, কী কারণে আর কী কী কারণে পুল ফ্যাক্টরগুলো কী কী। পুশ ফ্যাক্টর কি? একটি মানুষ আসলে কি বাধ্য হয়ে যখন একটি দেশ ছাড়ে সেটাকে হচ্ছে পুশ ফ্যাক্টর অন্তর্ভুক্ত কারণগুলো আমরা চিন্তা করব। এবং পুল ফ্যাক্টর হচ্ছে পুল ফ্যাক্টরগুলো যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে, আমরা যেই গুণাবলীর কারণে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় আসলে গমন করি সেটাকে হচ্ছে পুল ফ্যাক্টর বলা হয়। পুশ ফ্যাক্টরের মধ্যে তাহলে কি রয়েছে? পুশ ফ্যাক্টর যেমন অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব। যখন এই অভাব, তাছাড়া দুর্যোগ, তারপর যুদ্ধ, এই কারণে একটা দেশের মানুষ কিন্তু অন্য দেশে মাইগ্রেশন করে। এক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী বিভিন্ন পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে যে স্থানান্তর, সেটা কিন্তু পুশ ফ্যাক্টরের কারণে আমরা বলতে পারি। তারপরে রয়েছে পুল ফ্যাক্টর, মানে যেই বৈশিষ্ট্য থাকলে একটা দেশের জনসংখ্যা আরেকটা দেশে আকৃষ্ট হয়, এক জেলার লোক আরেক জেলাতে যেতে আকৃষ্ট হয়, সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। পুল ফ্যাক্টরের মধ্যে তাহলে কি কি আছে? যেমন চাকরির প্রাপ্যতা, কোনো একটি দেশে বা কোনো একটি জেলায় যদি বেশি চাকরির সম্ভাবনা থাকে তাহলে তো সেখানে অবশ্যই হচ্ছে যে মানুষ সেখানে যাবে। তাছাড়া রয়েছে উন্নত জীবনযাপনের সুবিধা, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সব কিছুই হচ্ছে পুল ফ্যাক্টরের মধ্যে পড়ছে। আচ্ছা, পুশফুল ফ্যাক্টরটা যেটা প্রথমে আমাদের ধারণা দিয়েছেন সেটা হচ্ছে লিড। এই তত্ত্বটা এই লিড তত্ত্বের মাধ্যমে মূলত হচ্ছে আমরা প্রথমে পুশ এবং পুল ফ্যাক্টরের ধারণা পাই। এই লিড মডেলটা আসলে কি?
লিস মডেল অফ মাইগ্রেশন। এই মাইগ্রেশনের মডেলে মূলত তিনি হচ্ছে দুইটি ফ্যাক্টর কথা বলেছেন। প্রিভিয়াস আমরা যেটা পড়েছি পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের ধাক্কা দেয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য করে, আর পুশ ফ্যাক্টর হচ্ছে যেটা আমাদেরকে আকৃষ্ট করে। এই দুইটি ফ্যাক্টর কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি তার এই পুশ এবং পুল ফ্যাক্টরের বাইরেও কিন্তু আর অতিরিক্ত কিছু কথা বলেছেন, সেটি হচ্ছে মধ্যবর্তী বাধা বা অবস্ট্রাকলস, এবং হচ্ছে ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত ফ্যাক্টর বা পার্সোনাল ফ্যাক্টরস। মধ্যবর্তী বাধা বলতে আমরা কী বুঝি? মধ্যবর্তী বাধা মানুষ যখন একটি পুল ফ্যাক্টরের কারণে আরেক দেশে যেতে চায়, তখন তার মধ্যবর্তী কী কী বাধার সৃষ্টি হয় বা কী কী বাধা থাকে যার কারণে সে যেতে পারে না বা যেতে চেষ্টা করে। সেটা হচ্ছে সীমান্তবর্তী বাধা থাকতে পারে, অভিবাসন আইন বা ভ্রমণ খরচ থাকতে পারে, অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে। সেগুলো হচ্ছে মধ্যবর্তী অবস্ট্রাকলের অন্তর্ভুক্ত। আর ব্যক্তিগত ফ্যাক্টরের কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে ব্যক্তিগত ফ্যাক্টর কি? কারণ নিজস্ব ইচ্ছার উপর সে নির্ভর করে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি না, মনোবলের নির্ভর করে। তাছাড়া ব্যক্তির কিছু নিজস্ব বৈশিষ্ট্যের উপরও কিন্তু নির্ভর করে যে মাইগ্রেশন সে করবে কি করবে না। এখানে লিস মডেলের একটি চিত্র আমি তুলে ধরেছি, যেখানে হচ্ছে যে এটা যদি আমাদের উৎস দেশ হয় আর এটা যে হচ্ছে যেই দেশে যাবে সেই দেশ হয়, সেই ক্ষেত্রে যত বেশি আমাদের ডেস্টিনেশনে পজিটিভ ফ্যাক্টর থাকবে, তত কিন্তু আমাদের অরিজিন দেশ থেকে আমাদের ওই দেশে গমনের হার বেশি হবে। এবং মধ্যবর্তী যে অবস্ট্রাকলসগুলো রয়েছে, সেইখানে রয়েছে হচ্ছে কী কারণে আমাদের হচ্ছে এই দেশ থেকে ওই দেশে যেতে আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেমন সীমান্ত, অভিবাসন নীতি থাকতে পারে, তাছাড়া অর্থনৈতিক স্বচ্ছতা না থাকতে পারে। সব কিছুই এই অবস্ট্রাকলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো তো জানতে হবে, তবে হচ্ছে এখানে কিন্তু অনেক রিসেন্ট ডাটা রয়েছে, এবং এই রিসেন্ট ডাটাগুলো জানার জন্য কিন্তু আমার রিসেন্ট যে পাবলিকেশনসগুলো রয়েছে, যেমন অর্থনীতি সমীক্ষা, তারপর হচ্ছে বাংলাদেশের আদমশুমারি 2022, অর্থনীতি 2024, সেই অনুযায়ী হচ্ছে যে আমাদের ডাটাগুলো আপডেট করে নিতে হবে। বাংলাদেশের জনসংখ্যা 2024 ডাটা অনুযায়ী 17 কোটি, এবং আদমশুমারি অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে 16 কোটি প্লাস, এবং অর্থনীতি সমীক্ষা অনুযায়ী সেটা হচ্ছে 17 কোটি প্লাস। এবং জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। এমন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন, যেটা আমি আগে একবার বলেছি। জনসংখ্যা রিলেটেড সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে লাগবে। জনসংখ্যা, মৃত্যুর হার, মোট কর্মক্ষম জনসংখ্যা, মাথাপিছু জিডিপি, এই সব ইনফরমেশন কিন্তু আমাদের এই টপিক রিলেটেড। তারপরে আসছে জনসংখ্যার ট্রানজিশন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এই মডেলটি ও জনসংখ্যার সার্বিক অবস্থা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মডেলটি আমাদেরকে দিয়েছেন ওয়ারেন থমসন 1929 সালে। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মাধ্যমে আসলে কি বোঝা যায়? ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মাধ্যমে একটি দেশ বিভিন্ন স্তর পার হয়ে এখন বর্তমানে কোন স্টেজে আছে, যে জনসংখ্যার যে পরিমাণগত এবং গুণগত পরিবর্তন হয় বিভিন্ন বছরে বিভিন্ন স্টেজের মাধ্যমে, সেটি ট্রানজিশন মডেলের মাধ্যমে প্রকাশ করা হয়। ট্রানজিশন মডেলটা আমরা দেখতে পাবো যে এখানে 4টি স্তর রয়েছে, 4টি স্তর বা 4টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে প্রাক শিল্প যুগ, দ্বিতীয় পর্যায়ে রয়েছে শিল্পায়ন যুগ, তৃতীয় পর্যায় নগরায়ন যুগ, আধুনিক পর্যায় বা চতুর্থ পর্যায়। প্রথম পর্যায় বা প্রাক শিল্পায়ন যুগ, এই যুগটাতে আমরা আসলে কি দেখি? আমরা যদি এই যুগটাতে আমরা দেখি, তাহলে দেখব যে এখানে কিন্তু জন্মহার এবং মৃত্যু হার দুটাই বেশি, এবং মানুষের মধ্যে হচ্ছে চিকিৎসার সুবিধা খুবই কম থাকার কারণে জন্মহারটা যেমন বেশি, মৃত্যুর রেটটাও কিন্তু বেশি। এটা হচ্ছে প্রথম পর্যায়ে পড়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা যখন দেখব, তখন দেখব যে হচ্ছে জন্মহারটা তো বেশি, কিন্তু চিকিৎসা সুবিধার কারণে, চিকিৎসার উন্নয়নের কারণে কিন্তু মানুষের মধ্যে হচ্ছে মৃত্যুর রেটটা কমে যায়, যার কারণে হচ্ছে জনসংখ্যা কিছুটা হলে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়ে, জনসংখ্যা বৃদ্ধি হয়।
কিন্তু দেখা যায় যে উচ্চ জন্মহার থাকে কিন্তু মৃত্যু হারটা আস্তে আস্তে কমে। তৃতীয় পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? তৃতীয় পর্যায়ে আমরা দেখব যে এখানে হচ্ছে জন্মহারটা কমে, আবার মৃত্যু হারটাও কমে। প্রিভিয়াস এই পর্যায়ে কিন্তু আমরা দেখেছি জন্মহার কিন্তু বেশি, কিন্তু এখানে কিন্তু জন্মহারটা হ্রাস পায়। জন্মহার এবং মৃত্যুহার যখন দুইটাই হ্রাস পায় তখন কিন্তু জনসংখ্যার বৃদ্ধিটা হয় কিন্তু সেটা একটু ধীর গতির হয়। এবং চতুর্থ পর্যায়ে আমরা দেখব যে মৃত্যুহারের তুলনায় জন্মহারটা হচ্ছে হ্রাস পায়। এখানে এই যে 4টা স্টেজের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। প্রথম পর্যায়ে উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, জনসংখ্যার বৃদ্ধি হার কম। দ্বিতীয় পর্যায়ে উচ্চ জন্মহার এবং মৃত্যুহার হ্রাস। যেহেতু মৃত্যুহার হ্রাস পাচ্ছে এবং উচ্চ জন্মহার, সেখানে কিন্তু জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। এবং তৃতীয় পর্যায়ে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই হ্রাস পাচ্ছে। উভয় হ্রাস পাওয়ার কারণে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি হচ্ছে, সেটা কিন্তু ধীর গতি হচ্ছে। এবং চতুর্থ পর্যায়ে মৃত্যুহারের তুলনায়, এটা কিন্তু মৃত্যুহারের তুলনায় জন্মহারের হ্রাস, যার কারণে জনসংখ্যা স্থিতিশীল থাকে। এখন যেহেতু আমরা বাংলাদেশি জনসংখ্যা পড়ছি, এখানে আমাদের দরকার হচ্ছে বাংলাদেশে আসলে জনসংখ্যা ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের চিত্রটা কেমন, বা বাংলাদেশ কোন স্টেজে অবস্থিত। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ এই মডেলের তৃতীয় পর্যায়ে অবস্থিত। যে বাংলাদেশ এই মডেলের তৃতীয় পর্যায়ে বাংলাদেশের অবস্থান। কেন? প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, বাংলাদেশ প্রথম পর্যায়ে ছিল 1901 থেকে 1950 সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা কিন্তু ছিল এইখানে। 1901 থেকে 1950 সাল পর্যন্ত বাংলাদেশ প্রাক শিল্পায়ন যুগ প্রথম পর্যায়ে ছিল, কারণ তখন বাংলাদেশে উচ্চ মৃত্যু হার ছিল এবং উচ্চ কিন্তু জন্মহারও ছিল। কিন্তু 1960 থেকে 1990 এই যে বছরগুলো, এই সময় কিন্তু বাংলাদেশ ছিল দ্বিতীয় পর্যায়ে বা শিল্পায়নের যুগে। কারণ এই সময় দেখা যায় যে উচ্চ মৃত্যুহার, উচ্চ জন্মহার ছিল, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নয়নের কারণে কিন্তু বাংলাদেশের যে স্বাস্থ্য খাত, সেই খাতের উন্নয়নের কারণে বাংলাদেশের মৃত্যুহারটা কমে যায়। এবং মৃত্যুহার কমে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় যে পর্যায়ে সেটাতে পদার্পণ করে। এবং বাংলাদেশের বর্তমান যে ডেমোগ্রাফিক সিনারিও, সেটা যদি আমরা দেখি, সেটা দেখব যে বাংলাদেশে কিন্তু জনসংখ্যার মৃত্যুহারও কমছে, আবার জন্মহারও কমছে। কেন কমছে? সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের কারণে, নারীর কর্মক্ষেত্র কর্মে যোগদানের কারণে, বিভিন্ন কারণে মানুষের সচেতনতার কারণে কিন্তু এখন বাংলাদেশের জন্মহারটা কমেছে। মৃত্যুহারটা আগে কমেছিল, কিন্তু জন্মহার হচ্ছে এই স্টেজে কমছে। এবং কমার কারণে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই হ্রাস পাচ্ছে। এবং উভয় হ্রাস পাওয়ার বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু ধীর গতি হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের অবস্থান কোথায়। এবং এটা যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা এই থিওরি যদি আমরা জানি, তাহলে হচ্ছে আমরা বাংলাদেশের অবস্থান কোথায় সেটা বলতে পারবো। আচ্ছা, আমরা অন্য দেশের ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলে কোথায় অবস্থান না দেখলেও আমরা অন্তত উন্নয়নশীল এবং উন্নত দেশের জনসংখ্যা ট্রানজিশনাল মডেলটা কেমন হয় সেটা দেখব। উন্নয়নশীল দেশে মূলত, উন্নত দেশে এখন মূলত এখানে আছে, আর বাংলাদেশ এইখানে অন্য উন্নয়নশীল দেশ হিসেবে এখানে রয়েছে। বাংলাদেশের পপুলেশন পলিসি অ্যান্ড প্রবলেমস। সম্প্রতি বাংলাদেশের জনসংখ্যা নীতি 2000 প্রকাশ করা হয়েছে, এবং সেটি প্রকাশ হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে জনসংখ্যা নীতি ছিল 2012 সালের। 2012 সালের নীতিতে আমরা একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তবে বাংলাদেশে 2025 সালে জনসংখ্যা যে নীতিটি, সেটিতে এরকম কোনো স্লোগান না থাকলেও সেটা হচ্ছে জনসংখ্যা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে।
এবং এই যে নীতিতে সেখানে নীতির প্রক্ষেপণ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 1961 সালের পর আর বাড়বে না, এবং দেশের জনসংখ্যা হবে তখন যেই করা হয়েছে, প্রক্ষেপণ করা হয়েছে সেই অনুযায়ী তখন দেশের জনসংখ্যা হবে 21 কোটি। তার মানে হচ্ছে জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা ঋণাত্মক হবে 2062 সাল পর্যন্ত, এবং জনসংখ্যা তখন কমতে থাকবে। এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু 2025 সালে যে বাংলাদেশের জনসংখ্যা নীতি সেটি প্রকাশ করা হয়েছে। এবং এই জনসংখ্যা নীতির কিছু মূল ভিত্তি রয়েছে, সেগুলো হচ্ছে যে বিষয়গুলোর উপর জনসংখ্যা নীতি 2025 গুরুত্ব আরোপ করছে, সেগুলো হচ্ছে মানবাধিকার, ন্যায্যতা, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা, স্বেচ্ছাসম্মতি, অবহিত পছন্দ, তথ্যপ্রাপ্তি, গোপনীয়তা, সেবার মান ও অংশগ্রহণ। এবং জনসংখ্যার পলিসির সাথে সাথে আমাদের জনসংখ্যার প্রবলেমগুলো উল্লেখ আমাদের সিলেবাসে রয়েছে। তবে আমরা জানি অতি জনসংখ্যার প্রবলেমগুলো বাংলাদেশে কী কী ফেস করছে, সেগুলো আর ডিটেলস পড়াবো না। জনসংখ্যা পলিসিটা এখান থেকে গুরুত্বপূর্ণ, এবং সামনের পরীক্ষার জন্য অবশ্যই জনসংখ্যা পলিসির যে বিশাল ভিত্তিগুলো, 6টি ভিত্তি রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখন রয়েছে আমাদের দ্বিতীয় সাব টপিক, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশের প্রাকৃতিক যে সম্পদগুলো সেগুলো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের প্রথমে যদি আমরা বাংলাদেশের বনজ সম্পদের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের বনজ সম্পদ, একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমরা জানি 25% বনজ সম্পদ থাকা দরকার, কিন্তু বাংলাদেশে রয়েছে 17%। এবং বাংলাদেশের বনভূমিকে মূলত হচ্ছে 3টি ভাগে ভাগ করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু বাংলাদেশের বনভূমির যে আয়তন সেটি প্রায়শই হ্রাস পাচ্ছে। এবং বাংলাদেশের বনভূমিকে 3টি ভাগে যদি আমরা ভাগ করি, প্রথম ভাগে রয়েছে সুন্দরবন, যেটি আয়তনের দিক দিয়ে হচ্ছে সবচেয়ে বড়। তারপরে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ বা পাতাঝরা বৃক্ষের বনভূমি। তারপর হচ্ছে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। সুন্দরবন, প্রথমে রয়েছে সুন্দরবনে আমরা যেটি দেখি সেটা আয়তন হচ্ছে 6060 বর্গ কিলোমিটার, যেটি হচ্ছে সবচেয়ে বড়। 3টি যে বনভূমি রয়েছে বাংলাদেশে সেটির মধ্যে সুন্দরবন হচ্ছে সবচেয়ে বড়, এবং এটি যে অঞ্চল নিয়ে গঠিত রয়েছে, এই আয়তনটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এবং আয়তন সাথে সাথে এই অঞ্চলগুলো, কোন অঞ্চল নিয়ে মূলত হচ্ছে এই বনভূমিটা বিস্তৃত, খুলনা, পটুয়াখালী এবং বরিশাল জেলার পশ্চিমাঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী যে এলাকা সেটা নিয়ে মূলত হচ্ছে এই সুন্দরবনটা গঠিত। তো এই আয়তনটা আমাদের অবশ্যই প্রশ্নে আসতে পারে, আর আয়তন আর হচ্ছে অঞ্চল। এবং এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আয়তন, অঞ্চল, এবং এখানে কী ধরনের গাছপালা বা পশু প্রাণী রয়েছে, এবং এই গাছপালাগুলোর ব্যবহার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে তার গুরুত্বগুলো কী কী। এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুন্দরী, কেওড়া, গড়ান, রাইন, ধুন্দল, আমুর, পাউর ইত্যাদি। তাছাড়া এখানে প্রচুর কিন্তু গোল পাতা জন্মে আমরা জানি, এবং এখান থেকে কিন্তু অনেক মধু সংগ্রহ করা হয়। মধু এবং মোম, শন এবং ঔষধি গাছ এখানে রয়েছে। সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে দেখব যে 60% কিন্তু বাংলাদেশে যে কাঠের প্রয়োজন সেটা কিন্তু এই সুন্দরবনের গাছ থেকে আসে। এবং সুন্দরবনের যে সুন্দরী গাছ, সেই সুন্দরী বৃক্ষের যে কাঠ সেটা কিন্তু গৃহ এবং নৌকা নির্মাণ করার কাজে এবং বৈদ্যুতিক এবং টেলিফোনের সরঞ্জাম তৈরির কাজে কিন্তু ব্যবহার করা হয়। তাছাড়া ধুন্দল বৃক্ষের পেন্সিল শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, এবং গেওয়া বৃক্ষ নিউজ প্রিন্ট এবং দিয়াশলাই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ প্রশ্ন আসতে পারে গেওয়া বৃক্ষে দিয়ে নিউজ প্রিন্ট বা দিয়াশলাই শিল্পের কাঁচামাল হয় কিনা, এরকম প্রশ্ন স্বভাবতই আসতে পারে। তারপর হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি আসলে কি? যেই বৃক্ষের সবগুলো গাছ থেকে একই সাথে পাতা ঝরে যায় না, বছরের বিভিন্ন সময় ধীরে ধীরে পাতা ঝরে, মানে সারা বছর এটা সবুজ থাকে, সেটাকে হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়। এই বনভূমিটা মূলত হচ্ছে অবস্থানটা কোথায়? এই অবস্থানটা হচ্ছে মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সিলেটের কিছু অংশ। এই
শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত। এবং এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেগুন, গর্জন, চাপালাইশ, তারপর জারুল, বৈলাম, বিভিন্ন বৃক্ষ এখানে দেখা যায়। তবে এখানে হচ্ছে শাল গাছটা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ। শাল গাছটা হচ্ছে পরবর্তী ইয়েতে আমরা ব্যাখ্যা করব। ক্রান্তীয় চিরহরিতের যে আয়তনটা সেটা কিন্তু আমাদের হচ্ছে যে জানা থাকা লাগবে, এবং এখানকার বিভিন্ন উপাদানের যে ব্যবহার সেটাও হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব। যেমন বাঁশ এবং যা বেত পাওয়া যায় সেটা হচ্ছে সিলেট এবং চট্টগ্রামের বাঁশ এবং বেত শিল্প এটার উপরে করেই কিন্তু গড়ে উঠেছে। তাছাড়া বিভিন্ন আসবাবপত্র, সেতু, রেলওয়ে, বিভিন্ন নির্মাণের কাজে কিন্তু জারুল এবং চাপলাইশ গাছের কাঠ কিন্তু ব্যবহার করা হয়। এবং ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি বলতে আমরা যেটা বুঝি যে এই যে বন, এই বনের সবগুলো গাছের হচ্ছে বৃক্ষর পাতাগুলো একটি নির্দিষ্ট সময় একসাথে পড়ে যায়, যার কারণে পত্রপতনশীল বৃক্ষের বনভূমি এটাকে বলা হয়। এবং এই বনাঞ্চলের আয়তন মূলত হচ্ছে 440 বর্গ কিলোমিটার। আচ্ছা, প্রথমতই হচ্ছে ক্রান্তীয় পতনশীল পত্রযোগী বৃক্ষের বনভূমিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে তিনটি ভাগে ভাগ করতে পারি। মধুপুর, ভাওয়ালের গড়, তারপর রংপুর, দিনাজপুর জেলার বনভূমি, এই দুটি ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে আমরা আয়তনগুলো দেখে নিব, কোনটার আয়তন কত এবং কোনটি হচ্ছে কোন অংশে পড়েছে, এইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটি ডাটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেটিতে হচ্ছে বাংলাদেশের মোট বনাঞ্চল কত সেটি একরও প্রকাশ করা হয়েছে, কারণ হেক্টরও দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ সবচেয়ে বেশি বনাঞ্চল কোন জেলায় অবস্থিত সেটি অনুযায়ী বাংলাদেশের জেলাগুলোকে পাঁচটি প্রথম সারি জেলা এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে যে 5টি শ্রেণী বিভাগ করা হয়েছে সেটি কিন্তু আয়তনের অনুপাতে করা হয়েছে। সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাঙ্গামাটি জেলায়, তারপরে হচ্ছে বান্দরবান জেলায়, তারপর বাগেরহাট, খাগড়াছড়ি, তারপর খুলনা। এই যে শ্রেণীটা করা হয়েছে সেটি কিন্তু আমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের মোট বনাঞ্চল কত, একর এবং হেক্টর দুইটাতে কিন্তু আমাদের জানা থাকা লাগবে। তারপর রয়েছে বাংলাদেশের খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ কিন্তু বিশাল, এবং এখানে কিন্তু অনেক ডেটা, অনেক সাল, তারপর হচ্ছে এখানে কতটুকু পরিমাণ কতটুকু রয়েছে, তারপর প্রাপ্তিস্থান, এগুলো সব কিন্তু আমাদের একদম জানা থাকা লাগবে। এবং আমরা সব পড়তে পারবো না, কোনটা কোনটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জানা, যে আমরা কোনটা পড়বো এবং আমরা কোনটা পড়বো না। বাংলাদেশের খনিজ সম্পদগুলোকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে শক্তি সম্পদ, আরেকটি হচ্ছে ধাতব খনিজ, একটি হচ্ছে অধাতব খনিজ। আমরা শক্তি সম্পদগুলো যদি চিন্তা করি তাহলে আমরা শক্তি সম্পদগুলো আমরা জানি তিনটি শক্তি সম্পদে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং কয়লা। প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয় আমরা জানি, কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রধান খনিজ সম্পদ। এবং বাংলাদেশের 2024 সাল পর্যন্ত বাংলাদেশে মোট হচ্ছে 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যদিও সবগুলো গ্যাস ক্ষেত্র থেকে এখনও হচ্ছে উত্তোলন শুরু হয়নি, বর্তমানে হচ্ছে 20টি গ্যাস ক্ষেত্র চলমান রয়েছে। এবং আমরা প্রাপ্তি স্থানগুলো অবশ্যই দেখে নিব, 29টি গ্যাস ক্ষেত্রগুলো কী কী। সবগুলো মনে রাখা না সম্ভব হলেও প্রধান সারির কয়েকটা, যেমন প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি আবিষ্কৃত হয়েছিল এবং দ্বিতীয়টি কোনটি, এবং বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদন কোন গ্যাস ক্ষেত্র থেকে হয় সেটি আমরা সাল, ডেট সহ মনে রাখার চেষ্টা করব। যেমন এখানে প্রাপ্তিস্থান তিতাস, হবিগঞ্জ, সিলেট, ছাতক। মোট সঞ্চিত গ্যাসের পরিমাণ, বাংলাদেশের মোট সঞ্চিত গ্যাসের পরিমাণ হচ্ছে 40 ট্রিলিয়ন ঘনফুট বর্তমান অবস্থা পর্যন্ত। এখন প্রমাণিত হচ্ছে 28 ট্রিলিয়ন ঘনফুট প্রমাণিত উত্তোলনযোগ্য। আচ্ছা, বাংলাদেশের যে জ্বালানি সম্পদ, জ্বালানি ব্যবহারে শতকরা
54 থেকে 59% কিন্তু বাণিজ্যিক জ্বালানি কিন্তু এই গ্যাস ক্ষেত্র থেকে পূরণ করা হয়। এবং 2024 সাল জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গ্যাসের মজুদ কিন্তু ছিল 8.0 ট্রিলিয়ন ঘনফুট। এবং আমরা বলেছি যে প্রধান সারি কয়েকটা গ্যাস ক্ষেত্র আমরা পড়তে হবে। সেটা হচ্ছে আমরা যদি প্রথমেই দেখি হরিপুর গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম যে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে হরিপুর, সিলেটের হরিপুরের গ্যাস ক্ষেত্র, যেটা হচ্ছে 1955 সালে প্রথম আবিষ্কৃত হয়। এবং 1956 সালে প্রথম এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। এই খনিতে 444 বিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চিত আছে। এবং পরবর্তীতে ছাতক গ্যাস ক্ষেত্র 1959 সালে প্রথম ছাতক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। এবং এটি কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, যেখান থেকে সবচেয়ে বেশি গ্যাস সঞ্চিত পরিমাণ সবচেয়ে বেশি। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নামক স্থানে এটি গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হয় এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র। এখানে সঞ্চিতের পরিমাণ কিন্তু 4138 বিলিয়ন ঘনফুট এবং এটি বাংলাদেশের মোট আবিষ্কৃত গ্যাসের 19%। এখানে কিছু ডেটা তুলে ধরা হয়েছে, রিসেন্ট ডেটা, যেটা আপনাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যে বইগুলো পড়বো, থিওরির বই, সেগুলোতে কিন্তু আমরা বেসিক জ্ঞানের জন্য আমরা পড়তে পারি, কিন্তু রিসেন্ট ডেটার জন্য আমাদের আপ টু ডেট এবং রিসেন্ট প্রকাশনাগুলো পড়তে হবে। যেমন বাংলাদেশের 38টি গ্যাস ব্লক রয়েছে, যার মধ্যে 22টি অনশোর এবং 26টি অফশোর। অফশোর মানে কি? অফশোর মানে যেটি উপকূল থেকে আরও দূরে, সমুদ্রের ভেতরে। সেটিকে যে 26টি অফশোর রয়েছে, গ্যাস ব্লক রয়েছে, সেটিকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অগভীর সমুদ্রের মধ্যে যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, গ্যাসের ব্লকগুলো রয়েছে সেটি, এবং 15টি গভীর সমুদ্রের ব্লক। এবং বাংলাদেশে 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে, তার মধ্যে 20টি গ্যাস ক্ষেত্র বর্তমানে কার্যকর রয়েছে। এবং প্রমাণিত বাংলাদেশের সঞ্চয় মজুদ রয়েছে 29+ ট্রিলিয়ন ঘনফুট। এবং সম্ভাব্য অফশোর যেটা বললাম, সেটা থেকে এখনও উত্তোলন শুরু হয়নি। সেখানে সম্ভাব্য যে মজুদ রয়েছে সেটা সম্ভাব্য হিসেবে বলা হচ্ছে 118.813 বর্গ কিলোমিটারে সেটা বিস্তৃত রয়েছে বাংলাদেশ অফশোরে এই যে গ্যাস ক্ষেত্রগুলো। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের খাতুয়ারি যে ব্যবহার, বা আমরা যে প্রাকৃতিক গ্যাসের খাতুয়ারি যে ব্যবহারটা শুধু যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে সবচেয়ে বেশি কিন্তু আমাদের গ্যাস ব্যবহৃত কোন ক্ষেত্রে? বিদ্যুৎ ক্ষেত্রে, এবং সেটি কিন্তু 42%। তারপরে রয়েছে সরকারখানা, তারপরে রয়েছে শিল্প, তারপরে ক্যাপটিভ পাওয়ার, এবং অন্যান্যগুলো একটু দেখে নেবেন এই চার থেকে। বাংলাদেশের কয়লা ক্ষেত্র, বাংলাদেশের কয়লা গ্যাস যেমন বাংলাদেশের প্রাচুর্য রয়েছে মোটামুটি, কিন্তু বাংলাদেশের কয়লা কিন্তু একদমই উৎকৃষ্ট নয়। বাংলাদেশের কয়লা ক্ষেত্রে তেমন সমৃদ্ধ নয়। এবং 2023-24 সালে ডাটা অনুযায়ী 1.16 কোটি মেট্রিক টন কিন্তু কয়লা উত্তোলন করা হয়েছে, এবং রাজস্ব পরিমাণ 790 কোটি টাকা এই কয়লার থেকে আমরা পেয়েছি। এখান থেকে যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটি প্রাপ্তিস্থান। এবং প্রাপ্তিস্থান দেখলে আমরা দেখব যে কোথায়? রংপুরের খালাসপে, দিনাজপুরের বড়পুকুরিয়া, দিঘিপাড়া, জয়পুরহাটের গোপালগঞ্জ, নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, এই নামগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে এখানে কিন্তু ফরিদপুরের বাগেরহাট এবং চান্দাইলে, খুলনার কোলাবিল এবং সিলেটে কিছু পিট কয়লা পাওয়া গেছে। এই পিট কয়লার স্থানটাও আমাদের মনে রাখা লাগবে। তাহলে কয়লা ক্ষেত্র থেকে আমাদের প্রাপ্তিস্থানটা ইম্পর্টেন্ট। প্রাপ্তিস্থানের মধ্যে একটি রংপুরের খালাসপের, এগুলো যেমন পড়বো। তারপর পিট কয়লার স্থানগুলো কোনটো সেটাও আমরা পড়বো। আচ্ছা, তারপরে আসতেছে বাংলাদেশে খনিজ তেল। বাংলাদেশে মূলত খনিজ তেলও বাংলাদেশ সমৃদ্ধ নয়। বাংলাদেশে মাত্র 2টি খনিজ তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন করা হয়। সেটি হরিপুর তেল ক্ষেত্র এবং বরমচাল তেল ক্ষেত্র। হরিপুর তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে প্রথম আবিষ্কৃত হয়, এবং এখানে 4 কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে। এবং বর্তমান দৈনিক 600 ব্যারেল তেল কিন্তু এখান থেকে উত্তোলিত হচ্ছে। এবং বরমচাল তেল ক্ষেত্র, যেটা 2 নম্বর তেল ক্ষেত্র রয়েছে, সেখানে কিন্তু মৌলভীবাজার জেলার বরমচালে দ্বিতীয় তেল ক্ষেত্র আবিষ্কার হয়, এবং সেখান থেকে দৈনিক 1200 ব্যারেল তেল কিন্তু উত্তোলন করা হচ্ছে।
এবং উত্তর তো দুইটি তেলক্ষেত্র ছাড়াও কিছু অন্যান্য তেলক্ষেত্র রয়েছে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখন আসছে ধাতব খনিজ। বাংলাদেশের ধাতব খনিজগুলোকে দুইটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটি হচ্ছে তামা এবং আকরিক লৌহ। তামা এবং আকরিক লৌহ পড়ার ক্ষেত্রে আমরা হচ্ছে উৎপন্ন কতটুকু, কোন সালে আবিষ্কার, ওগুলো এত ডিটেলস আমরা যাব না। আমরা শুধু পড়ব প্রাপ্তিস্থান এবং এটা ব্যবহার। প্রাপ্তিস্থান এবং ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথমত ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি যেখানে পাওয়া যায় সেই নামগুলো, এখানে নামগুলো খুব বেশি জায়গায় পাওয়া যায় না, রংপুর এবং দিনাজপুর, এই নামগুলো আমরা মনে রাখবো। এবং সেক্ষেত্রে কী কী কাজে আমরা তামা ব্যবহার করি? বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে, মুদ্রা, বাসনপত্র তৈরি করতে কিন্তু আমাদের তামা ব্যবহার করা হয়। এবং আকরিক লৌহ, সেক্ষেত্রে একই কথা, প্রাপ্তিস্থান আমরা পড়ব চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, এবং বিভিন্ন ধরনের আকরিক লৌহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়, সেটা আমরা জানি। ধাতব খনিজের পরে এখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অধাতব খনিজ, এবং এখানে কিন্তু অনেকগুলো অধাতব খনিজ আছে আমাদের, এবং সবগুলো আসলে পড়া এভাবে সম্ভব নয়, যার কারণে আমাদের ইম্পর্টেন্টগুলো আমরা পড়তে হবে। এবং ইম্পর্টেন্টগুলো পড়ার ক্ষেত্রে আমরা কোনটি জোর দিব, সেটা হচ্ছে প্রাপ্তিস্থান এবং ব্যবহার। এবং এটা আমি রেখেছি, এই যে উৎপাদন, সেগুলো খুব বেশি আমাদের পড়তে হবে না, কারণ অনেকগুলো ডাটা আছে, সেগুলো এভাবে মনে রাখা সম্ভব হবে না। এবং আপনাদের জন্য প্রাপ্তিস্থানগুলো প্রথম সবচেয়ে বেশি যেখানে পাওয়া যায় সেইগুলো হচ্ছে মনে রাখা ইম্পর্টেন্ট, যেমন চুনাপাথর, বৃহত্তম সিলেট এর টাকের হাট, ভাঙ্গার হাট, জাফলংয়ে চুনাপাথর কিন্তু পাওয়া যায়। এবং চুনাপাথর গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা হয়, সিমেন্ট, গ্লাস, তারপর হচ্ছে কাগজ শিল্পে ব্যবহার করা, সাবান, ব্লিচিং পাউডার তৈরি করতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে চীনামাটি কিন্তু খুব বেশি জায়গায় পাওয়া যায় না, নেত্রকোনার, বিজয়পুর, রাজশাহীর এগুলোতে কিন্তু চীনামাটি পাওয়া যায়। এবং এখানে চীনামাটিগুলো আসলে মূলত কী কাজে ব্যবহার করা হয়? চীনামাটি বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক ইনসুলেটর এবং স্যানিটারি সরঞ্জাম তৈরিতে কিন্তু চীনামাটির ব্যবহার রয়েছে। তাছাড়া কৃত্রিম বস্ত্র, তারপর কাগজ, বিভিন্ন রাসায়নিক শিল্পে চীনামাটির ব্যবহার রয়েছে। তারপর সিলিকা বালিও কিছু জেলায় পাওয়া যায়, যেমন কুমিল্লা জেলার 14 গ্রাম, চট্টগ্রামে 2000, সিলেটের নোয়াপাড়া, এগুলোতে পাওয়া যায়। এবং এই সিলিকা বালি মূলত হচ্ছে কাঠ শিল্পে আমরা ব্যবহার করি। তাছাড়া রং, অগ্নি নির্বাপক দ্রব্য এবং হচ্ছে রাসায়নিক দ্রব্য তৈরিতে কিন্তু সিলিকা বালি ব্যবহার করা হয়। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গন্ধক কিন্তু শুধুমাত্র আমরা জানি যে কক্সবাজার জেলায় কুতুবদিয়ায় হচ্ছে গন্ধক পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে গন্ধকের উৎপাদন নেই বললেই চলে। সেক্ষেত্রে গন্ধক কিন্তু এই কক্সবাজার কুতুবদিয়া এই নামটা কিন্তু একটি, এবং এটা ইম্পর্টেন্ট। এবং গন্ধকের ব্যবহার যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে গন্ধক মূলত পেট্রোলিয়াম পরিশোধন কাজে ব্যবহার করা হয়। তাছাড়া কীটনাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, বারুদ, দিয়াশলাই ও আতশবাজি তৈরিতেও কিন্তু গন্ধক ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে খনিজ বালি, তারপর কঠিন শিলা, নুড়ি পাথর, এগুলো কিন্তু আমাদের টাচ করে যেতে হবে। প্রাপ্তিস্থান, ব্যবহার, সবগুলো প্রাপ্তিস্থান না জানলেও সবচেয়ে বেশি যে জেলাতে পাওয়া যায় সেগুলো আমরা মনে রাখবো। তারপর আসছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। বাংলাদেশের বিদ্যুৎ খাতের যে রিসেন্ট যে ডাটা, সেটা যদি আমরা দেখি তাহলে 2023-24 অর্থ বছরে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছে 28,000 মেগাওয়াটে পরিণত হয়েছে। এবং সরকারি খাতে কতটুকু সরকারি খাত থেকে উৎপন্ন করা হচ্ছে সেটি একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, বেসরকারি কতটুকু এবং যৌথ উদ্যোগে কতটুকু। আমরা এই ডাটা থেকে দেখতে পাচ্ছি যে বেসরকারি খাত থেকে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে। এখানে একটি পাই চার্টের মাধ্যমে ডাটাগুলো উপস্থাপন করা হয়েছে, যেটি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 সালে ডাটা অনুযায়ী স্থাপন করা হয়েছে। সেটি হচ্ছে সবচেয়ে বেশি 41% কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বেসরকারি খাত থেকে, এবং 40% সরকারি খাত থেকে হচ্ছে। এবং বিদ্যুৎ আমদানি করা হচ্ছে 9% প্লাস, এবং যৌথ উদ্যোগে 8.82% হচ্ছে উৎপাদন করা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ। তারপরে আসছে বাংলাদেশি কৃষি এবং মৎস্য শিল্প।
বাংলাদেশের কৃষি শিল্প এবং মৎস্য শিল্প বিস্তারিত বলার আগে আমি প্রথমে হচ্ছে ডাটাগুলো উপস্থাপন করতে যাচ্ছি। বাংলাদেশের 22-23 অর্থ বছরে কৃষি খাতে প্রবৃদ্ধি কত হয়েছে? বাংলাদেশের 22-23 অর্থ বছরে কৃষি খাতে প্রবৃদ্ধি কিন্তু 3.21%, যা কিন্তু গত অর্থ বছর থেকে কিন্তু কিছুটা কম। যেমন গত অর্থ বছরে ছিল 3.37%। বাংলাদেশের কৃষি যে 4টি উপখাত রয়েছে তার মধ্যে শস্য এবং শাকসবজি এবং মৎস্য উপখাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী যে বছর তার তুলনায় কিন্তু এই বছর হ্রাস পেয়েছে। এবং দেখা যাচ্ছে প্রাণী সম্পদ এবং বনজ সম্পদ উপখাতের প্রবৃদ্ধির হার কিন্তু বৃদ্ধি পেয়েছে। রিসেন্টলি ডাটাগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, বাংলাদেশের মৎস্য খাতকে প্রথমত হচ্ছে বাংলাদেশের মৎস্য উৎপাদন ক্ষেত্র অনুযায়ী 2টি ভাগে ভাগ করা যায়। যেমন একটু অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র এবং হচ্ছে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র। অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে সমুদ্র বা নদী নালায় খাল বিলে যেই হচ্ছে থেকে যেই মৎস্যগুলো আমরা উৎপাদন করে থাকি সেগুলো তো মূলত হচ্ছে অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র। অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আর একটি হচ্ছে অভ্যন্তরীণ চাষকৃত জলাশয়। এই 2টি দিকে তাকালে আমরা দেখতে পাই যে সবচেয়ে কিন্তু বেশি আমরা চাষকৃত জলাশয় থেকে মাছ বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এবং সামুদ্রিক মাছ কিন্তু মৎস্য ক্ষেত্র থেকেও একটি বিশাল পরিমাণ কিন্তু আমরা মৎস্য উৎপাদন করতে পারছি। এবং আমরা যে রিসেন্ট মৎস্য অধিদপ্তরের ডাটা দেখি সেই অনুযায়ী কিন্তু মৎস্য উৎপাদন হয়েছে 49.15 লক্ষ মেট্রিক টন, এবং অভ্যন্তরীণ থেকে কতটুকু হয়েছে? 2টা যোগ করলে আমরা অভ্যন্তরীণ যে ডাটাটা পাবো, এবং সামুদ্রিক মাছ হচ্ছে 6.79%। আচ্ছা, ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের মৎস্য ক্ষেত্রে কিন্তু একটা বিরাট স্থান দখল করে আছে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি বাংলাদেশ সরকার কিন্তু ইলিশের উৎপাদনের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের প্রায় মোট মৎস্য উৎপাদনের কিন্তু 12.22% ইলিশ মাছ থেকে আসে। তার মানে হচ্ছে একটা বিশাল অংশ কিন্তু ইলিশের উপর নির্ভরশীল। এবং দেখা যায় যে বাংলাদেশে 5 লক্ষ লোক ইলিশ সরাসরি আহরণের সাথে নির্ভরশীল, এবং বাকি যে 20 থেকে 25 লক্ষ লোক তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ইলিশ উৎপাদন বা আহরণের সাথে জড়িত রয়েছে। এবং বাংলাদেশি ইলিশ কিন্তু বিশ্ববাজারে জিআই প্যাটেন্টও লাভ করেছে, যার কারণে বাংলাদেশের যে সরকার তারা কিন্তু জাটকা সংরক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অন্তর্ভুক্ত কী কী আছে? এই কর্মসূচির অন্তর্ভুক্ত যদি আমরা দেখি তাহলে দেখব যে বঙ্গোপসাগরের প্রায় 7,000 বর্গ কিলোমিটার কিন্তু ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা কিন্তু জোরদার করা হয়েছে নিঝুম দ্বীপ সংলগ্ন 3,188 বর্গ কিলোমিটার এলাকায়, যেটা মেরিন রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ আহরণের উপর 22 দিনের কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং জাটকা সংরক্ষণ নিমিত্তে আহরণের জন্য 8 মাস নভেম্বর থেকে জুন কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং বঙ্গোপসাগরের সব ধরনের মাছ আহরণের উপর 65 দিনের নিষেধাজ্ঞা আরোপণ করা হয়েছে। এবং এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে অনেকগুলো ডাটা রয়েছে, যেমন এটি জিআই প্যাটেন্ট লাভ করেছে। তারপর হচ্ছে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে মাছ জাটকা সংরক্ষণ করার জন্য এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য, সেগুলো অবশ্যই এখান থেকে দেখে নিতে হবে। বাংলাদেশের ফসল উৎপাদন। বাংলাদেশের ফসলকে মূলত হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে খাদ্যশস্য এবং আরেকটি হচ্ছে অর্থকরী ফসল। প্রথমে খাদ্যশস্য যদি আমি চিন্তা করি, যেগুলো হচ্ছে খাদ্য হিসেবে খাই, শস্য হিসেবে, সেগুলো হচ্ছে খাদ্যশস্য, যেমন ধান, গম, যব, ডাল, তেলবীজ প্রভৃতি কিন্তু খাদ্যশস্যের অন্তর্ভুক্ত। আর হচ্ছে অর্থকরী ফসলের মধ্যে রয়েছে চা, পাট, তামাক, তুলা, সেগুলো হচ্ছে অর্থকরী ফসল হিসেবে উল্লেখ করা হয়। প্রথমে বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রথমেই হচ্ছে আমরা জানি যে ধান, এবং ধান মানে বাংলাদেশের প্রথম খাদ্যশস্য। এবং বাংলাদেশের প্রধান যে ধান রয়েছে সেগুলো কিন্তু 500 ধরনের ধান রয়েছে বাংলাদেশে।
এবং উৎপাদনকারী অঞ্চল বাংলাদেশে আবাদি জমির প্রায় 70% কিন্তু ধান চাষ করা হয়ে থাকে। এবং ধান চাষের ক্ষেত্রে প্রথম আমরা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন জেলায় ধানের যে উৎপাদন সেটা আমরা দেখে নিব। কোন কোন জেলায় হচ্ছে ধানের উৎপাদন বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রথম কোন জেলা, দ্বিতীয়, তৃতীয় এইভাবে কিন্তু শ্রেণীবিভাগ করা যায় জেলাগুলোকে। এবং এই ডেটাটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ধান উৎপাদনে বৃহত্তম রংপুর কিন্তু প্রথম, এবং রাজশাহী দ্বিতীয়, তৃতীয় কুমিল্লা, চতুর্থ সিলেট। অপরদিকে আউশ ধান, আমরা জানি যে ধানকে 4টি ভাগে ভাগ, আউশ, আমন, বুরু, ইরি। আউশ ধানের উৎপাদনের বৃহত্তম হচ্ছে যশোর প্রথম, সিলেট দ্বিতীয় এবং কুমিল্লা তৃতীয়। আমন ধানের ক্ষেত্রেও আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে ভাগ করতে পারি। এবং আবার বুরো ধানের ক্ষেত্রেও আমরা দেখব যে হচ্ছে যে প্রথম হচ্ছে কুমিল্লা, দ্বিতীয় কিশোরগঞ্জ এবং ঢাকা হচ্ছে তৃতীয়। এভাবে হচ্ছে বাংলাদেশে কোন অঞ্চলে ধান উৎপন্ন হয় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশের ধান উৎপন্ন করার প্রধান প্রধান জেলাগুলোর পাশাপাশি আমরা কিন্তু এই যে পয়েন্টার ভালো করে আমরা পড়তে হবে। যেমন ধান হিসেবে বরিশাল এবং পটুয়াখালী জেলার অঞ্চলের বালাম, দিনাজপুর অঞ্চলে কি হয় কাটারি ভোগ, ময়মনসিংহ অঞ্চলে হয় রিবুই ধান, এবং নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে কিন্তু কালিজিরা, ইছাগুড় এবং চিনিগুড়া। মানে কোন অঞ্চলে কোনগুলো ধানগুলো বিখ্যাত এবং প্রসিদ্ধ সেই ধানগুলোর নাম অনুযায়ী সেই জেলাগুলো কিন্তু আমাদের চিহ্নিত করে নামগুলো মনে রাখতে হবে। তারপরে আছে ধানের পরে হচ্ছে আমাদের গম শস্য, খাদ্যশস্যের মধ্যে আমাদের ধানের পরে রয়েছে গম। আমরা জানি যে গম হচ্ছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি ফসল, যার কারণে বাংলাদেশে যেমন খুব বেশি তাপমাত্রার প্রয়োজন হয় না, আবার খুব সামান্য বৃষ্টিপাতের দরকার হয়, যার কারণে হচ্ছে বাংলাদেশে কিন্তু শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে মোটামুটি প্রায় সব জেলায় বর্তমানে হচ্ছে গম চাষ করা হয়, তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু এই গম চাষের পরিমাণ বেশি। তারপর রয়েছে ভুট্টা চাষেও বাংলাদেশে ভালোই উৎপাদন ভুট্টার চাষে রয়েছে। বাংলাদেশের রিসেন্ট যে অর্থনৈতিক সমীক্ষা সেটার ডাটাতে আমরা দেখতে পাই ধান, চাল এবং গমের উৎপাদন কতটুকু, চালের, গম এবং ধান। তাহলে চিত্রটা দেখলে আমরা বর্তমানে বাংলাদেশে কোন খাদ্যশস্য উৎপাদন কতটুকু একটু দেখে নিব। তারপরে আসছে পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল আমরা জানি, এবং বাংলাদেশে পৃথিবীর মোট 24% পাটের কিন্তু উৎপাদন বাংলাদেশে হয়। তবে উৎকৃষ্ট প্রকৃতির যে পাট উৎপন্ন হয় সেটা কিন্তু বাংলাদেশেই উৎপন্ন হয়। বাংলাদেশের পাট পৃথিবীর সবচেয়ে বেশি উৎকৃষ্ট পাট। বাংলাদেশের পাটকে মূলত হচ্ছে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দেশি সাদা পাট এবং আরেকটি হচ্ছে তোষা পাট। বাংলাদেশি সাদা পাট আর দেশি তোষা পাটগুলোর বৈশিষ্ট্য একটু দেখে নিব আমরা স্লাইডগুলো থেকে। এবং বাংলাদেশের পাটের যে উৎপাদন 2021 সালে বাংলাদেশে 16,25,000 একর জমিতে চাষ করা হয় পাট, এবং প্রায় 77 লক্ষ প্লাস হচ্ছে মেট্রিক টন পাট উৎপন্ন করা হয়। রিসেন্টলি ডাটাগুলো একটু দেখে নিব। বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু পাট জন্মে না, তবে রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া এই জেলাগুলোতে পাটের উৎপাদন কিন্তু সবচেয়ে বেশি হয়। আমরা যেমন ধানের ক্ষেত্রে পড়েছি কোন জেলা প্রথম, কোন জেলা উৎপাদন দ্বিতীয়, ঠিক তেমনিভাবে পাটের ক্ষেত্রেও কিন্তু এই ডাটাটা আমরা দেখে নিব। যেমন রংপুর অঞ্চল হচ্ছে পাট উৎপাদনের প্রথম, এবং যশোর জেলা তৃতীয় অবস্থানে রয়েছে, ফরিদপুর জেলা রয়েছে দ্বিতীয় অবস্থানে, এবং কুষ্টিয়া অঞ্চল রয়েছে চতুর্থ অবস্থানে। তবে একটা ইম্পর্টেন্ট এখান থেকে যে পার্বত্য চট্টগ্রাম এবং পটুয়াখালী জেলায় কিন্তু কোনো পাট চাষ হয় না বললেই চলে। আচ্ছা, এখানে কিছু রিসেন্ট ডেটা, যেমন বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কতটুকু সেটি, শিল্প খাতে, এগুলো তো আমরা সাধারণ জ্ঞানে পড়বই, তবে আমাদের ভূগোলের জন্য কৃষি খাতের অবদান বর্তমান রেট সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সামগ্রিক পাঠের উপরে হচ্ছে আমি আপনাদের কিছু এখানে প্রশ্ন উত্তর টাইপ বা কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন রেখেছি, যেগুলো হচ্ছে
আপনারা দেখে নিতে পারেন। যেমন জাটকা ইলিশ মাছ ধরা নিষেধ কত ইঞ্চির কম, যেমন 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম। আবার রুই মাছের পোনা ধরা নিষেধ 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চি কম। এবং এটা কিন্তু আমাদের বিশেষ আগে প্রশ্ন এসেছে। এবং ইলিশ মাছ নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুর। ইলিশে সবচেয়ে বেশি পাওয়া যায় মেঘনা নদী এবং ভোলা জেলায়। এবং 2024 সালে ইলিশের বাড়ি নামে কিন্তু ঘোষণা করা হয় কোন জেলাটিকে? ভোলা জেলাটিকে। এবং বাংলাদেশের মোট ইলিশ উৎপাদিত হয় কিন্তু 2020 সালে বাংলাদেশের মোট ইলিশের উৎপাদিত হয় 86%। এবং বাংলাদেশের মৎস্য শিল্পে আগে বলেছি বাংলাদেশের মৎস্য শিল্পে ইলিশের অবদান কিন্তু 12.22%। এবং ইলিশের অবয় শ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে ছয়টি স্থানকে ইলিশের অবয় শ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর মিঠা পানি সামুদ্রিক পানি গবেষণা কেন্দ্র রয়েছে কক্সবাজার। আপনারা একটু এই টপিকগুলো দেখে নেবেন। তাছাড়া কিছু প্রশ্ন উত্তর পর্ব আমি এদিকে রেখেছি, যেমন হচ্ছে কোন দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর হচ্ছে 25 ভাগ। যেমন বাংলাদেশে তারপর হচ্ছে ঘরের খুঁটি তৈরি করাতে কোন কাঠ ব্যবহার করা হয়? রং বানাতে কোন কাঠ ব্যবহার করা হয়? নিউজপেপার কারখানা তৈরিতে কোন কাঁচামাল? রাঙ্গামাটি জেলা চন্দ্রঘোনা স্থাপিত এশিয়ার বৃহত্তম কলটির নাম কি? চন্দ্রঘোনা পেপার মিল। আমার অনেক প্রশ্ন দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার পাঠের পরবর্তীতে দেখে নেবেন। এবং এখানে কিছু হচ্ছে আমি প্রিভিয়াস যে বিসিএসে কিছু প্রশ্ন এসেছে সেগুলো কিছু তুলে ধরেছি, সবগুলো নয়, কিছু আপনারা যখন দেখবেন তখন তো বুঝতে পারবেন। যেমন উন্মুক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? এটি কিন্তু 43তম বিসিএসে এসেছে। এবং কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? সেটি 42তম বিসিএসে এই প্রশ্নটি এসেছে। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? সেটি 40তম বিসিএসে। জুম চাষ হয় কত? 38তম বিসিএসে। এরকম কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন বিসিএসে এসেছে। আচ্ছা, এই সামগ্রিক আমরা যে টপিক আজকে 11 নম্বর টপিক পড়েছি, এটাতে দেখতে পাচ্ছি যে আমরা প্রথম সাব টপিক পড়েছি বাংলাদেশের পপুলেশন। সেটিতে কিন্তু অনেকগুলো থিওরিটিক্যাল মানে বোঝার বিষয় ছিল, ডেটাও ছিল। এবং দ্বিতীয়বার বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ সেটিতে কিন্তু অনেক বেশি ডাটা রয়েছে এবং অনেক বেশি ইনফরমেশন রয়েছে, যেগুলো হচ্ছে আমাদেরকে আপ টু ডেট রিসেন্ট যে ডাটাগুলো সেগুলো পড়তে হবে। আমি কয়েকটা বইয়ের কথা উল্লেখ করে দিব যেগুলো হচ্ছে আমাদের আজকে টপিকের পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে, আমরা জানি যে নবম দশম শ্রেণী বা ইন্টারের যে ভূগোল বই, যেমন মুয়াজ্জেম হোসেন চৌধুরী স্যারের ভূগোল বইটা, কিন্তু এটা প্রয়োজনীয়তা এটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা দেখে নিব। অবশ্যই আমাদের থিওরিটিক্যাল পার্টের জন্য দেখে নিব। তবে আমাদের যে বিভিন্ন রিসেন্ট ডেটা সেগুলোর জন্য রিসেন্ট প্রকাশনাগুলো, যেমন বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2024, বাংলাদেশে আদমশুমারি 2022, সেগুলো কিন্তু আপ টু ডেট থাকা লাগবে। যেগুলো হচ্ছে আমরা আমাদের যে সাধারণ জ্ঞান পার্ট 100 নম্বরের যে এর মধ্যে সাধারণ জ্ঞান পার্ট আছে সেগুলো আমরা হয়তো পড়বই, কিন্তু আমাদের যে পার্ট সেটার জন্য কিন্তু ভূগোলের যে চ্যাপ্টারগুলোর জন্য কিন্তু এগুলো অবশ্যই আমাদের রিসেন্ট ডাটা পড়া লাগবে। তাছাড়া আপনারা মানবীয় ভূগোল প্রফেসর কাজী আব্দুর রউফ স্যারের একটি বই আছে, সেটি অবশ্যই দেখে নেবেন। থিওরিটিক্যাল পার্টের জন্য এগুলো একদম ভালো এই বইগুলো। তাহলে তো মোটামুটি আজকের চ্যাপ্টার এতটুকুই। ধন্যবাদ সবাইকে।